কৃত্তিবাসী রামায়ণে আছে কি রূপেতে কুম্ভকর্ণের হবে নিদ্রাভঙ্গ। দেখুন, অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত রামায়ণের কুম্ভকর্ণের ঘুম ভাঙানো হয়েছিল। মহাকুম্ভের পথে মৃত্যু মিছিলের পরেও কুম্ভকর্ণ রেলের ঘুমটি ভেঙেছে। বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে আসানসোল স্টেশনে স্টেশনে চরম অব্যবস্থার একের পর এক ছবি কিন্তু সে কথা বলছেন। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। মেলা প্রাঙ্গণে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু থেকে বারবার আগুন। এবার কুম্ভ যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ১৮ জনের। কুম্ভ নিয়ে সরকারের গাল ভরা প্রচার তো আছে, কিন্তু পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে কেন বারবার এই ব্যর্থতা? দ্বিতীয় প্রশ্ন। ভিড় নিয়ন্ত্রণে হোল্ডিং এরিয়া থেকে টিকিট বিক্রিতে হ্রাস। নয়াদিল্লিতে মৃত্যু মিছিলের পর সামান্য কয়েকটা পদক্ষেপ রেলে। মানুষের বিশৃঙ্খলাতেই বিপর্যয় বলছেন একের পর এক বিজেপি নেতা। বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি মানুষকে ডেকে এখন প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই কি জনতার ওপরে দায় চাপানো হচ্ছে? তৃতীয় প্রশ্ন। নর্দার্ন রেলওয়ে থেকে খোদ রেলমন্ত্রী। ১৮ জনের মৃত্যুর কথা প্রথমে মানতেই চাননি কেউ। মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে ওটা এডিট করেন দিল্লির উপরাজ্যপাল। কেন মৃত্যুর ঘটনা স্বীকার করতেই ২০ ঘন্টা লেগে গেল? এই প্রশ্ন তো উঠবেই। চতুর্থ প্রশ্ন। সরস্বতী পুজোয় বাধার অভিযোগ। বিজেপির মুলতবি প্রস্তাবে উত্তাল বিধানসভা। ৩০ দিনের জন্য সাসপেন্ড শুভেন্দু অগ্নিমিত্রা সহ ৪ জন বিজেপি বিধায়ক। কাল মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কটের ডাক গেরুয়া শিবিরে। ক্রমশ কি গনগনে হচ্ছে ২৬-এর বিধানসভা নাচ? পঞ্চম প্রশ্ন। লোকসভা থেকে রাজ্যসভা, সংসদে বিরোধী সাসপেনশন নিয়ে বারবার প্রশ্নের মুখে মোদী সরকারের ভূমিকা। অন্যদিকে বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগে বিদ্ধ তৃণমূল সরকার। সংখ্যার আধিক্যে কোথাও কি বিপন্ন হচ্ছে গণতন্ত্র? তবে শুরুতেই দেখাবো, জনসুনামির আশা ছিল, আন্দাজও ছিল, ঢাকঢোল পিটিয়ে বিজ্ঞাপন তো ছিলই, কিন্তু তাও শেষমেশ কুম্ভমুখী ভিড় সামলাতে চরম ব্যর্থ হলো রেল। বারবার দুর্ঘটনা, বারবার প্রাণহানি, কখনো আগুন, কখনো পদপিষ্ট হয়ে মৃত্যু, কখনো বেলুন দুর্ঘটনা, কখনো মহাকুম্ভ তো কখনো সঙ্গম দর্শনের বহু আগে নয়াদিল্লি স্টেশনেই জীবন শেষ। ऊपर चढ़ने लगे तो अचानक भीड़ खूब ज़्यादा, 5-6 हज़ार आदमी नीचे उतरने लगे। एक से ऊपर एक, एक के ऊपर एक चढ़ने लगे तो टूटा, और मेरी बेटी को ये लग गया, ट्रेन पूरे घुस गए कीले। গত ১ বছর ধরে প্রচার চলেছে মহাকুম্ভের। কোটি কোটি ভিড় হবে বলে আগাম ঘোষণাও করা হয়েছে। मौनी अमावस्या के दिन हमारा अनुमान है कि 8 से 10 करोड़ तक श्रद्धालु प्रयागराज में आएंगे। वसंत पंचमी में भी हम लोगों का अनुमान है कि 5 से 6 करोड़ तक श्रद्धालु प्रयागराज में स्नान करने के लिए आएंगे। मकर संक्रांति के अवसर पर भी भारी मात्रा में श्रद्धालु प्रयागराज में आने वाले हैं। খোদ রেলমন্ত্রী নিজেই জানিয়েছিলেন কুম্ভের জন্য খুব ভালো আয়োজন করা হচ্ছে। प्रयागराज महाकुंभ के अवसर पर 8 स्टेशन पे बहुत अच्छे से रेलवे का व्यवस्थित तरीके से काम चल रहा है। राज्य प्रशासन के साथ, मेला प्रशासन के साथ मिलके एकदम कोऑर्डिनेटेड वे में चल रहा है। जैसा आपने वॉर रूम के इसमें देखेंगे, कहीं पे कोई दिक्कत नहीं है। अगर कहीं पे कोई र्यूमर्स फैलाने की कोशिश करे तो उसको नहीं सुनना है, उस पर ध्यान नहीं देना है। सब कुछ व्यवस्थित तरीके से चल रहा है। ভালো আয়োজনের এই হলো রেজাল্ট। মৃত্যু মিছিল, এর পরও কি রেলমন্ত্রী ব্যর্থতার দায় নেবেন না? কেন্দ্র রাজ্য সমন্বয়ের অভাব থাকলে দায় কার? রেলের সেকশন ক্যাপাসিটি বেড়ে গেছে, তা তো যায়নি, বাড়া সম্ভব নয়। আর রেলের মতন প্রতিষ্ঠানেতে একটা কিছু বাড়াতে গেলে তার সঙ্গে জড়িয়ে থাকে ইনফ্রাস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচারের প্রশ্ন, এবং সেটা ইচ্ছে করলেই আলাদিনস ম্যাজিক ল্যাম্প নেই হাতে, কারণ নেই, ডেফিনেটলি অনেকটা সময় লাগে। স্পেকুলেশনটা হয়তো যথাযথ হয়নি, আরও ফোর্স হয়তো ডিপ্লয় করা দরকার ছিল, হয়তো সেখানে অ্যাডিশনাল সিসিটিভি লাগাবার দরকার ছিল। যাত্রী সুরক্ষা, প্রাণ, এর উপরে আইন নয়। যদি সেদিন দরকার ছিল যে জেনারেল টিকিট বিক্রি করা বন্ধ করলে ক্রাউড ম্যানেজ করা যেত, সেটা করা উচিত ছিল। ১৪৪ বছর অন্তর হয় মহাকুম্ভ, তার আয়োজনও ঠিকমতো করার ক্ষমতা কি নেই এই সরকারের? প্রশ্ন তুলছে বিরোধীরা। একদম সরকারের, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, বিশেষ করে রেলমন্ত্রীর ব্যর্থতা। কেন তিনি পদত্যাগ করবেন না এত লোক মারা যাওয়ার পরে, সেটা লোককে বলতে হবে। কেন্দ্রে মোদী সরকার, রাজ্যে যোগী সরকার।
তারপর দিল্লি থেকে উত্তরপ্রদেশ বারবার প্রাণহানি, বিরোধীদের আক্রমণের মুখে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। প্যাসেঞ্জারদেরও দায়িত্ব আছে, আবার রেল অথরিটি, স্টেশন অথরিটি, আরপিএফ এরও দায়িত্ব আছে। দুটো পার্টেই কোথাও কোথাও ত্রুটি আছে, সেগুলো ইনভেস্টিগেশন হবে। এটা তো কেউ সাফাই দিচ্ছে না। 40 কোটি লোক স্নান করেছে, তারা কেউ উড়ে উড়ে যায়নি। অধিকাংশ লোক ট্রেনে গেছে, বাই রোড গেছে। এটা বিরাট কর্মকাণ্ড। তৃণমূলকে জ্ঞান না দিলেই হবে। 119 জনকে খুন করে দিয়েছিল জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডে, মমতা ব্যানার্জি পদত্যাগ করেছিলেন নাকি? মোটা টাকা খরচ করে বিমানে কুম্ভে যাওয়ার কিংবা চার্টার্ড ফ্লাইটে গিয়ে বিশেষ তাঁবুতে থেকে স্নান করার ক্ষমতা যাদের নেই, তারা কি পুণ্য অর্জনের যোগ্য নন? সুদীপ্ত আচার্য, সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভারতীয় রাজনীতিতে সিঙ্গেল ইঞ্জিন ডাবল ইঞ্জিন নিয়ে এত কথা চলে। আজ যেখানকার চরম অব্যবস্থা নিয়ে আলোচনা করতে হচ্ছে, সেখানে সিঙ্গেল বা ডাবল নয়, একেবারে ট্রিপল ইঞ্জিন সরকার। রেলমন্ত্র কেন্দ্র চালায়, কেন্দ্রে বিজেপি, কুম্ভে মানে উত্তরপ্রদেশে বিজেপি, আর এখন দিল্লিতেও বিজেপি। আচ্ছা, রেলে দিল্লি সরকারের কোনো ভূমিকা আছে বলছি না, কিন্তু কথা হলো 3টে একমুখী ইঞ্জিন থাকলেই ট্রেন যে ট্র্যাকে চলবে, ইঞ্জিনের সংখ্যা বাড়লেই যে কুম্ভমুখী ট্রেন যাত্রা নিরাপদ হবে, নয়াদিল্লি বা আসানসোল স্টেশনের চরম অবস্থা তো সে কথা বলছে না। ঠিক এই জায়গা থেকে শুরু করব আজকের অনুষ্ঠান ডক্টর নজরুল ইসলামকে দিয়ে। অনেকেরই হয়তো মনে নেই যে নজরুলদা কিন্তু রেলেরই প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন সিকিউরিটির। নজরুলদা, আমি সরাসরি বলছি যে 11 জন মহিলা, 5 জন শিশুসহ 18টা প্রাণ চলে গেছে। এর জন্য সবথেকে বেশি দায় সম্ভবত রেল কর্তৃপক্ষের। তার কারণ কোনোটাই তো হঠাৎ করে নয়, কোনোটাই অপ্রত্যাশিত নয়। ভিড় বাড়াতে লোক ডাকা হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে। এই যে 144 বছর পর মহাকুম্ভের যে গুরুত্ব, বারবার সেটা বোঝানো হয়েছে এবং শেষ পর্যন্ত কত লোক হয়েছে, কাল রাতে যোগী সরকারেরই রিপোর্ট বলছে যে প্রায় 53 কোটি লোক। আমি বলছি তারা তো বিনা নিমন্ত্রণে যাননি এবং উড়ে উড়েও যাননি, শুভেন্দু অধিকারী যেরকম বলছেন। আমি আমন্ত্রণ জানিয়ে, বিজ্ঞাপন দিয়ে, হাইপ তুলে সাধারণ মানুষকে ডাকছি, আর প্রাণহানির ঘটনা হলে তার দায় হচ্ছে যে মানুষগুলো মারা গেল সেই সাধারণ মানুষের। না, আপনারা এখনই যেসব দেখালেন, হ্যাঁ, সেগুলো যদি দেখেন তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগাম বলে দিতে পারছেন যে কত কোটি লোক কোন উপলক্ষে সেখানে পৌঁছবেন। দেখুন, রেলমন্ত্রী এবং কবে, কোন দিন পৌঁছচ্ছে, হ্যাঁ একদম। তো রেলমন্ত্রীও বলছেন যে এই যে এত ভিড় হবে, এটা সামলানোর জন্য সকলের সঙ্গে আমরা যোগাযোগ রেখে ব্যবস্থা করছি। দেখুন, কোথায় বলছেন? ওয়ার রুমে বসে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বা রেলের মন্ত্রী একথা বলছেন কি করে? দেখুন, রেলে আমি যেখানে একটা সিকিউরিটি ডাইরেক্টরেটে কাজ করেছিলাম, সেখানে 42টা ডাইরেক্টরেট তখন ছিল। এবং আপনারা এটা জানেন যে রেলের যে সিকিউরিটির ব্যাপারটা আছে, সেখানে আরপিএফ যেমন আছে, জিআরপি আছে। কোনো মার্ডার হলে, ক্রাউড কন্ট্রোলের দরকার হলে, চুরি হলে, ডাকাতি হলে, এগুলো কিন্তু আরপিএফের দেখার আইনগত অধিকার নাই। যখন ব্রিটিশ আমলে এই রেল তৈরি হয়েছিল, তখন দুটো পুলিশ ছিল। একটা ছিল গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, যেটার নাম এখনও জিআরপি আছে, প্রতিটা স্টেটে আলাদা আলাদা জিআরপি আছে। এবং আর একটা ছিল কোম্পানি পুলিশ। এই কোম্পানি পুলিশটা 1957 সালে আরপিএফ অ্যাক্ট হয়েছে, আরপিএফ নাম হয়েছে। এবং এরা কিন্তু ওয়াচ অ্যান্ড ওয়ার্ড স্টাফ ছিল একদম। এবং আরপিএফ একটা কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল। 66 সালে রেলওয়ে প্রপার্টি আনলফুল প্রপার্টিজ পজেশন অ্যাক্ট বলে একটা আইন চালু হলো। তখন কেউ রেলওয়ে প্রপার্টি চুরি করলে বা এরকম কোনো খবর আসলে তারা কেস শুরু করতে পারবে এবং সেটা তদন্ত করে কোর্টে রিপোর্ট দিতে পারবে। এইটা হলো আরপিএফ এখনও কিন্তু এইটুকুই করে। এই যে মুখ্যমন্ত্রী বলতে পারছেন আমাদের দেশে বাইরের ইন্টেলিজেন্সের জন্য আছে, আমি ছেড়ে দিলাম, তারপরে ইন্টেলিজেন্স ব্যুরো আছে এবং ইন্টেলিজেন্স ব্যুরোর
যে রাজ্যে যে অফিসগুলো আছে, যেমন কলকাতায় আছে, আমি শিলিগুড়িতে পোস্টিং ছিলাম, ওখানে আছে, কালিম্পংয়ে আছে, প্রতিটি জেলাতে অল্প বিস্তর কাছে। কিন্তু কলকাতা বা এইসব জায়গায় যে অফিস আছে সেখানে এসআইবি বলে, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো। তো এরা যে খবরটা জোগাড় করে, এরা কিন্তু কেন্দ্রীয় সরকারের সব এজেন্সিকে দেয়, রাজ্য সরকারের সব এজেন্সিকে দেয়। দেখুন, আমাদের রাজ্যের যেমন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে এবং কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে, এরাও যে খবর সংগ্রহ করে সেরা আইবিকে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানায়, আমাদের রাজ্য সরকারকে দেয়। অতএব কত লোক আসবে যে ইন্টেলিজেন্সের রিপোর্ট, সেটা যেমন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানেন, রেল মন্ত্রীও জানেন, আমাদের এখানকার মুখ্যমন্ত্রীও জানেন, মানে জানার কথা, আমি এই জন্য বলছি জানেন। তাহলে আমি যখন আগে থেকে জানি যে আমার এত কোটি লোক আসবে, তাহলে কি করে আসবে? ট্রেনে রিজার্ভেশন করে প্লেনে চড়ে যাবে সে লোকের সংখ্যা খুবই কম, ট্রেনে রিজার্ভেশন করে আসবে সে লোকের সংখ্যাও খুবই কম, তাহলে জেনারেল টিকিট কেটে আসবে সে লোকের সংখ্যা বেশি। ধরুন নির্দিষ্ট দিনে যেদিন ঘটনা ঘটেছে, বিভিন্ন চ্যানেলে আপনারা যেটা দেখাচ্ছেন যে জেনারেল টিকিট সেদিন 54,000 বিক্রি হয়েছে একটা রেলওয়ে স্টেশনে, আমি অন্য জায়গার কথা বলছি না। তাহলে এই যে লোকগুলো ঢুকছে, এবং বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছেন, এটা সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, যে যেহেতু টিকিট চেক করা হয়নি, হয়তো প্রচুর লোক যাদের কাছে টিকিট ছিল না তারাও স্টেশনে ঢুকেছিলেন। আমি যদি তাদের কথাও ছেড়েও দিই, তাহলে কত লোক স্টেশনে ঢুকছে, আমি প্ল্যাটফর্মে তাদের জায়গা দিতে পারবো কি না, যদি না দিতে পারি তাহলে ওখানে জিআরপি আছে, নিউ দিল্লি স্টেশনেও যে দিল্লি পুলিশের জিআরপি আছে সেটা আছে, আমাদের এখানে যখন একজন এডিজি বা তার অধীনে আইজি, ডিআইজি এবং এসআরপি, যেমন আমাদের শিয়ালদা আছে, হাওড়াতে আছে, শিলিগুড়িতে আছে, খড়গপুরে আছে, এরকম যে অফিসাররা আছে তাদেরকে তো কাজে লাগানোর দরকার ছিল। একদম। আমি নজরুলদার এই জায়গা থেকে দুটো পয়েন্টে আসবো। এক হচ্ছে কোথায় ঘটনাস্থলটা, কোথায়? দেশের রাজধানী, অর্থাৎ কোনো প্রান্তিক দুর্গম স্টেশনে নয়। এবং নজরুলদা যে তথ্যের কথা বলছে, অফিসিয়ালি ওয়েবসাইটে এই কত মানুষ যাচ্ছেন তার তথ্য প্রতিদিন আপডেটেড হচ্ছে, 1 নম্বর। 2 হচ্ছে যে ধরুন বেশি লোক হবে সেই জন্যই তো স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, তাহলে ক্রাউড ম্যানেজমেন্টের জায়গাটা এইরকম সম্পূর্ণ অবহেলিত থাকলো কি করে? এবং এইখানে নিয়ন্ত্রণের বাইরে এসে ক্রাউড ঝাঁপিয়ে পড়েছে ব্যাপারটা তা নয়, একেবারে স্পষ্ট নয়। কারা বলছে? দিল্লি পুলিশ। আমি দিল্লি পুলিশ এক্স্যাক্টলি কি বলেছে সে তাতে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে আজকে ঘটনা ঘটে যাওয়ার পর সিআরপিএফ এসছে, আরপিএফে তো 6 লাখ, এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড, হোল্ডিং এরিয়া বাড়ানো হয়েছে। ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে 18টা প্রাণ বেঘোরে চলে যাওয়ার পর আমি দেখাবো, এবং তারপর দেখাবো যে দিল্লি পুলিশের ব্যাখ্যাটা। প্রতিবেদন। এই ছবিগুলো ভয়ঙ্কর। এই অভিজ্ঞতা মর্মান্তিক। आप हम पे चढ़ गए, हम आप पे चढ़ रहे हैं, मेरा बेटी एक्सपायर हो चुके हैं, मेरा बेटा मतलब खो रखे हैं। কোটি কোটি মানুষের ভিড় হবে জেনেও সুব্যবস্থা না করতে পারাটা ভয়ঙ্কর ব্যর্থতা। ना होने के बाद प्रशासन तब आया यहाँ पर एक्टिव, लेकिन जो प्रशासन है वो अपना काम नहीं कर रहा है। অমৃতের আশায় কুম্ভের পথে বেরিয়ে মাঝ রাস্তায় পুণ্যার্থীদের শেষ হয়ে যাওয়ার দায় যাঁদের, তাদের দায় নিতে না চাওয়াটাও নির্মম পরিহাস। और भीड़ को मैनेजमेंट करने वाला कोई नहीं था, और मेरी बहन उस भीड़ में मिली नहीं। करीबन आधा घंटा लग गया था उसे ढूंढने में, और आधे घंटे बाद वो मिली तो पड़ी हुई थी। নয়াদিল্লি স্টেশন পুলিশে পুলিশে 6 লাখ, মোতায়েন সিআরপিএফ, ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত ব্যারিকেড। অতিরিক্ত ভিড় আটকাতে বিকেলের পর প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক করা হয়েছে যত প্রয়াগরাজের জন্য স্পেশাল ট্রেনগুলো রয়েছে সেসব ছাড়বে। 16 নম্বর হলো লাস্ট প্ল্যাটফর্ম আজমেরি গেটের দিকে, এবং এখান থেকে এন্ট্রি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বর প্ল্যাটফর্ম, যেটা প্রথম প্ল্যাটফর্ম। আজমেরি গেট থেকে যদি আসা হয় 1 থেকে 16টি প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে একটা হোল্ডিং এরিয়া বানানো হয়েছে ব্যারিকেড দিয়ে, এবং এখানে হোল্ডিং এরিয়াতে তাদেরকে ওয়েট করতে হবে, এবং তখন ট্রেন যখন আসবে তখন এক জায়গা থেকে বেরিয়ে লাইন করে তারা ওয়ান ওয়ে ট্রাফিক বানানো হয়েছে, যারা মানুষ মুভ করতে পারবেন এবং তারা গিয়ে সেই ট্রেনগুলোতে উঠতে পারবেন। কিন্তু সবটাই রেলের বিলম্বিত বোধোদয়। 7 বছরের ছোট্ট রিয়া থেকে শুরু করে 79 বছরের আহাদেবীর মতো 18 জন সাধারণ গরিব মধ্যবিত্তের প্রাণ চলে যাওয়ার পর এত তৎপরতা, এত সক্রিয়তা, এত বুদ্ধিমত্তা। কিন্তু যাদের সব চলে গেল, যার ছোট্ট মেয়েটা আর কোনোদিন ফিরবে না,
রেলমন্ত্রী কিংবা কেন্দ্রীয় সরকারের মাথারা কি আশা করেন এই চোর পালালে বুদ্ধি বাড়ার মতো ব্যবস্থা দেখে তারা সব যন্ত্রণা ভুলে যাবেন? जब आप लोग वहाँ से बच्ची घायल हो गई आपकी, कोई मदद मिली वहाँ पर, क्या हुआ? मदद कोई नहीं मिली सर। जो कूली है ना, उन्होंने हमें पैसा दिया 300 रुपये, लेके गए कलावती अस्पताल। वहाँ डॉक्टर ने बोला कि अब ये बची नहीं है। মোদী সরকার, যোগী সরকার, রেল মন্ত্রক সবাই তো জানতো কোটি কোটি লোক কুম্ভে আসবে, স্টেশনে প্ল্যাটফর্মে ভিড় উপচে পড়বে। কোনোটাই তো হঠাৎ হয়েছে তা নয়, আচমকা তো কিছুই ঘটেনি। তারপরও কেন এই বিপর্যয়? কাদের ব্যর্থতা? আমাদের স্পেকুলেশনটা হয়তো যথাযথ হয়নি, আরও ফোর্স হয়তো ডিপ্লয় করা দরকার ছিল। সিসিটিভি মনিটরিং সব কটা মেজর স্টেশনে হয় এবং সিসিটিভি মনিটরিংয়ের জন্য আরপিএফটা স্পেশালি রাউন্ড দ্য ক্লক থাকেন। হয়তো সেখানে অ্যাডিশনাল সিসিটিভি লাগাবার দরকার ছিল। আরপিএফ সংখ্যা, সে সংখ্যাটা হয়তো বাড়াবার দরকার ছিল, কেন ক্রাউড যখন হবে তো সেখানে করতে গেলে আমাকে মনিটরিংটা রিগোরাসলি করতে হবে এবং একটু জোন ওয়াইজ করতে হবে। 2013 সালে কুম্ভ চলাকালীন প্রয়াগরাজ স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু হয় 42 জনের। সেই সময় নাম ছিল ইলাহাবাদ স্টেশন। ভিড়ের চাপে 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটি ফুটওভার ব্রিজের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। তার মানে আজ থেকে 12 বছর আগের ঘটনা থেকেও শিক্ষা নেয়নি রেল। তার কারণটা কি এই যে সাধারণ মানুষের জীবন বড়ই সস্তা? বিজেন্দ্র সিংহ ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি সব থেকে বিস্মিত হচ্ছি বিজেপি নেতাদের প্রতিক্রিয়ায়, কারণ তারা মানুষ মারা গেছেন, মানুষের মৃত্যুর পর গোটা দায়টা মানুষের ঘাড়েই চাপাচ্ছেন। আমি দ্রুত একবার দেখাবো দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কি বলছেন। সুকান্ত মজুমদার বলছেন মানুষ অযথা তাড়াহুড়ো করতে গেছিলেন যেখানে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। দিলীপ ঘোষ বলছেন মানুষের ধৈর্য কম, ডিসিপ্লিন মানতে চান না। আমি বলছি এইটা আলোচনার ক্ষেত্রে আমার মানতে অসুবিধে ছিল না, অসুবিধে হয়েছে। তার কারণ হচ্ছে দিল্লি পুলিশ এই গোটা ঘটনার ব্যাখ্যা দিয়েছে আজকে বিশ্লেষণ করে। কি বলছেন, কেন এটা মানুষের ঘাড়ে চাপানোটা অন্যায় হচ্ছে আমি দেখাবো, কিন্তু তার আগে বিজেপি নেতারা কি বলছেন। মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে, যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, যেমন যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল কুম্ভে, সেটাও তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছিল। যে আমরা মহাস্নানের সময়, সেই সময় আমরা আখাড়ার আগে স্নান করব, এই যে মানুষের মধ্যে একটা অন্য ধরনের আকাঙ্ক্ষা, আমি আগে গিয়ে স্নান করব, তাড়াহুড়ো করা, এর ফলে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের দেশে যেখানে বড় জমায়েত হয় কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায়, কারণ মানুষও ধৈর্য কম, ডিসিপ্লিন মানতে চায় না। পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না, কুম্ভতেও তাই হয়েছে, ব্যারিকেড ভেঙে ঢুকে যাচ্ছে। সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে এবার, যাতে দুর্ঘটনা না ঘটে। আচ্ছা, এখানে সাধারণ মানুষের দায় কোথায়? দিল্লি পুলিশ ঘটনার বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নিয়ে কি বলছে জানেন? দিল্লি পুলিশ বলছে যে 4টে ট্রেন প্রয়াগরাজ যেত, তার ভেতরে 3টে ট্রেনই লেট ছিল এবং যার ফলে প্ল্যাটফর্ম চূড়ান্ত ওভারক্রাউডেড হয়ে যায়। আমি বলছি এটা মানুষের ধৈর্য ধরার তো কোনো বিষয় নয়। ট্রেনগুলো যদি ঠিক সময় যেত তাহলে ওভারক্রাউডেড হতো না প্ল্যাটফর্ম, এবং মানুষ কি করবেন? যারা ট্রেনের অপেক্ষায় আছেন তারা কুম্ভে না গিয়ে বাড়ি চলে যাবেন। আমি বলছি এই গোটা ঘটনায় দিল্লি পুলিশের ব্যাখ্যার পর অন্তত কোথাও মানুষের দায় আমরা খুঁজে পাচ্ছি না। আমি সজলের কাছে যাব, আমি বলছি সেই মারা গেলেন মানুষ এবং দায় চাপলো মানুষের ওপর। তোমরাই তো বারবার বলো যে পুরসভা যখন ডেঙ্গিতে বলে মানুষ সচেতন নয় বলে ডেঙ্গি হচ্ছে আর এত মৃত্যু হচ্ছে, তোমরাই তো প্রতিবাদ করো যে মানুষের ঘাড়ে দায় চাপাবেন না। এই অন্তত নয়াদিল্লি স্টেশনের ঘটনাটা মানুষের কোনো দায় নেই। না, আমি আপনাকে প্রথমেই বলবো যে মানুষের দায় আছে নেই সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এটাও পাশাপাশি আমি চাই যে এটা নিয়ে কোনো রাজনীতি যেন না হয়। নিশ্চয়ই কোথাও সরকারের ব্যর্থতা আছে, কিন্তু নজরুলদা যেটা বলছিলেন যে যোগীজি জানতেন যে কত ভিড় হবে, না উনি প্রেডিকশানে ভুল করেছিলেন। উনি এখানেও বললেন, আপনাদের এক্ষুনি বললেন যে 40 কোটি মানুষের ভিড় হওয়ার কথা, সেখানে এখন এক্সপেকটেশন করা হচ্ছে যে সেটা আগে উনি 40 কোটি বলেছিলেন, এখন এক্সপেক্টেড হচ্ছে সেটা প্রায় 53 কোটি ছাড়িয়ে যাবে। দেখুন, আমরা বড় সরলীকরণ করে ফেলছি এটা। হ্যাঁ, বন্ধ করে দিলে যেমন কলকাতার পুজো টুজোয় হয় যে বন্ধ করে দেবো, আপদ গেল চুকে গেল, ঝামেলা শেষ। আমার বক্তব্য হচ্ছে আপনি আমাকে বলুন তো দাদা, বসে ঠান্ডা করে না এরকম বিচার বিবেচনা, সিসিটিভি, হ্যাঁ সিআরপিএফ আরপিএফ
আমি বলছি সজল, আমি বলছি পশ্চিমবঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে স্টুডিওতে এসে এইটাই বলতে তো যে হ্যাঁ কেউ কেউ কিছু বলবে না, কিন্তু মানুষও সেটার বিচার করবে। ধরুন এই সৌগত রায় বলছিলেন যে কেন্দ্রীয় সরকারকে পদত্যাগ করতে হবে। আমি আপনাকে মনে করাই যে জ্ঞানেশ্বরীর সময় যখন তাদের সেই জ্ঞানটা ছিল না যে রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তারা আজকে কথা না বলে। মানুষ মরেছে, এটা অত্যন্ত লজ্জার। কিন্তু সৌগত রায় বা একটু পরে বলবার জন্য প্রস্তুত হচ্ছে যারা, তাদের মুখে শুনবো কিনা সেটা আমার কাছে বিচার্য বিষয়। যারা একটা বাড়ি, একটা ধরুন এখন বলছেন মানুষের ঘরে দায় চাপানো যাবে না, আপনি ডেঙ্গুর কথা তুললেন, মানুষের সচেতনতার। আমি বলছি একটা বাড়ি তৈরি করলো, প্রমোটার বিক্রি করলো, সেখানে কর্পোরেশন জল দিল, কারেন্ট দিল, সবকিছু দিল, বাড়িটা ভেঙে পড়লো, তারপর জানা গেল বাড়িটা বেআইনি। বলছে দায় মানুষের, দায় প্রমোটারের, কর্পোরেশনের কোনো দায় নেই। আমি সেইভাবে বলতে চাই রাজ্যের কথা হবে, আমি অনির্বাণের কাছে সেই পাটে যাব। কিন্তু সজল আমি বলছি যে পানিহাটিতে দই চিড়ের মেলায় 3জন মানুষ মারা গেছিলেন, একজন মানুষের মৃত্যু দুর্ভাগ্যজনক। সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন, তো আজকে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি উঠবে না? হ্যাঁ ঠিক উঠবে, কিন্তু ওখানেও রেলমন্ত্রী পদত্যাগ, এখানেও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি না করাই ভালো। আমি বলছি এই যে ধরুন তৃণমূলের লোকেরা রোজ যে ডুব দিচ্ছে, এটা তো এক্সপেকটেশনের বাইরে। এইভাবে গেরুয়া বসন টসন পরে এমপি এমএলএ এক্স এমপি আমরা তো দেখে ফেলছি সবাই লুকিয়ে লুকিয়ে, কেউ মোবাইলে ছবি তুলছে না বেশিরভাগ, তারা গিয়ে ডুব দিয়ে আসছে। না নাম করেও বলতে পারো, রচনা বন্দ্যোপাধ্যায় কুম্ভের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছে। আমি অনেকের নাম করবো না, তারা আমাকে বারণ করেছে, আমাদের লোকজন দেখে ফেলেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যেটা, যে ভয়ঙ্কর ভাবে যে এক্সট্রা ক্রাউড, আপনি দাদা বলে দেওয়াটা খুব সহজ, বাস্তব আর বলে দেওয়া এক নয়। এই রাজ্যের সরকার একটা দুর্গাপূজায় মহাকুম্ভটা শুধু বিজেপির ডুব দেওয়ার জন্য তো নয়, তৃণমূল বিজেপি সবাই ডুব দেবে, কংগ্রেস সবাই আবার ডোবাবে, দুটোতে এক কথা নয়। আমার বক্তব্য হচ্ছে এই যে আপনারা বলছেন না যে এই একটা দুর্গাপুজো, এই যে আপনি বললেন যে কোটি কোটি টাকার বিজ্ঞাপন হয়েছে, কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রী দরাজ হাতে খরচা করেছেন পুজো ভালো করে করার জন্য। সেই মুখ্যমন্ত্রী আবার যখন তার ইচ্ছে মতন জায়গায়, তাকে উদ্বোধনে না ডাকলে, তাকে তার দলের লোক না হলে, কথায় কথায় একটা পুজো না, আমি আমার পুজোর কথা বলছি না, বহু পুজো বন্ধ করে দিয়েছে, বহু পুজো বন্ধ করে দেওয়া আছে। এইভাবে যদি কেউ বন্ধ করে দেয় সেটা অন্য কথা। আমি আপনাকে একটা কথা বলছি যে এই যে ধরুন নজরুলবাবু বলছিলেন যে 42 জন ডিরেক্টরেট ছিলেন সেখানে যারা সিকিউরিটি দেখতেন, এমন তো নয় যে তখনও সেখানে দুর্ঘটনা ঘটেনি, এমন তো নয় তখনও ঘটে, তখনও ঘটেছে। আমি সজলকে মনে করিয়ে দিই, 2013 সালে যখন বিজেপি বিরোধী আসনে, তখন দুর্ঘটনা ঘটলে বিজেপির কি অবস্থান ছিল সেটাও আলোচনা করতে করতে সেই জায়গাতেও আসবো, যে কতবার পদত্যাগ এবং কতবার রেলের অব্যবস্থা বিজেপি তুলে ধরেছে, বিরোধী হিসেবে সঠিক করেছে, কিন্তু আজকের বিরোধীরাও সঠিক কাজ করছে। আমি আবারও বলছি যে এখানে আমরা আমাদের দায়টাকে অস্বীকার করছি না, কিন্তু পাশাপাশি এটাও বুঝতে হবে যে ধরুন মানুষ রেল ট্র্যাকে ঢুকে পড়ছে, দায়টা স্বীকার ঢোকাটা তো বেশ, দায়টা স্বীকার করে মানুষকে দায়ী করাটা বন্ধ করতে হবে। মানুষকে দায়ী করেনি, 4টে ট্রেন আসবে, 3টে ট্রেন লেট, বুঝতে মানুষের কি দায়? ট্রেন লেট হওয়া ভারতবর্ষে প্রথমবার নয়। আমার বক্তব্য হচ্ছে যে দায়ী করেনি, দায়িত্বশীল হতে বলেছে। আরো কাউকে দায়ী করা আর কাউকে আরেকটু দায়িত্বশীল হতে হবে, সত্যি তো মানুষ যদি আরেকটু দায়িত্বশীল হতো, এত বড় ঘটনা দায়ী করা আর আরেকটু দায়িত্বশীল হওয়ার মাঝখানে 18টা মানুষের প্রাণ চলে গেল, তার ভেতরে 11 জন মহিলা এবং 4 জন শিশু। আমি অনির্বাণের কাছে আসবো, সজল যেহেতু একেবারে লোকাল। হ্যাঁ বলুন। যে 40 কোটিটা 53 কোটি, আমি ও ডিসপিউটেও যাচ্ছি না, 53 কোটি এখন অফিশিয়াল ফিগার। রেল মন্ত্রী যেটা বলছেন যে তার কাছে কত বেশি লোক হবে সেটা তিনি জানতেন এবং সব বিভাগের সঙ্গে তিনি আলোচনা করে ব্যবস্থা নিচ্ছেন। তাহলে যখন একদিনে ওই 54,000 জেনারেল টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, যিনি টিকিট বিক্রি করছেন তারা কি জিআরপির লোককে বলেছিলেন? তারা কি আরপিএফ এর লোককে বলেছিলেন? কথা বলি নজরুল সাহেব, তাই যদি টিকিট বিক্রি বন্ধ করে দিতেন তাহলেও ক্রাউড কমতো না। না কমার বিষয় নয়, ট্রেনগুলো ঠিক সময় এলে ক্রাউড জমতোই না। আমি নজরুলদা যেহেতু আপনি কথাটা বললেন, আমি একটু ফিগারটা দিই। ভাবুন তো, শনিবার সন্ধে 6টা থেকে রাত 8টার মধ্যে এই নয়াদিল্লি স্টেশনে ইউটিএস অর্থাৎ আনরিজার্ভ টিকিটিং সিস্টেমের মাধ্যমে 9,600 জেনারেল টিকিট বিক্রি হয়েছিল। এই সংখ্যাটা দেখে সঙ্গে সঙ্গেই তো, অর্থাৎ অন্য দিন যা বিক্রি হয় তার থেকে প্রায় 2,600 বেশি। এই সংখ্যাটা সঙ্গে সঙ্গে তো রেল কর্তৃপক্ষ সজাগ হবেন, সতর্ক হবেন, মানুষের ভিড়টাকে নিয়ন্ত্রণ করবেন, একটা নির্দিষ্ট সংখ্যার মানুষের বেশি প্ল্যাটফর্মে যেতে দেবেন না। সেটা হয়নি কেন? এ তো আমি বলছি এটা রেল দফতরের ফিগার বলছে।
আমি অনির্বাণের কাছে যাব, লোকাল বিষয় সজল তুলেইছে। দেখুন, আমার সব থেকে আপত্তির জায়গা হচ্ছে মানুষের ঘাড়ে দায় চাপানো। সমস্ত কিছুর ভিকটিম হন, মানুষের প্রাণটা যায়, আর দায় হচ্ছে মানুষের আর তাদের ডিসিপ্লিনের। আমি এর আগেই বলছিলাম যে ডেঙ্গি হলে মানুষের সচেতনতার অভাব দায়ী। রাস্তায় জল জমলে, এই জিনিস তৃণমূল এবং এই সরকারের ক্ষেত্রেও হয়েছে, রাস্তায় জল জমলে মানুষ সচেতন নয়, সেই জন্য প্লাস্টিক ফেলে নর্দমা বুঝিয়ে ফেলেছে মানুষ। আচ্ছা, বাড়ি হেলে পড়লো, মানুষ কেন সেই বাড়িতে ফ্ল্যাট কেনার আগে চেক করে নেয় না? আচ্ছা, অবৈধ নির্মাণ, মানুষ কেন এইসব অবৈধ নির্মাণে বসবাস করে? অর্থাৎ ঘটনা, দুর্ঘটনার দায় সবসময় মানুষের ঘাড়ে, এবং মানুষ যদি মৃত মানুষ হন, অর্থাৎ আর ফিরে আসবেন না, যেরকম এক্ষেত্রে ওই 18টা প্রাণ, যার ভেতরে 11 জন মহিলা আর 4টে শিশু, তাহলে তো আরও ভালো। তার কারণ মৃত মানুষ উঠে প্রতিবাদ করবেন না। ঠিক এই জায়গা থেকে অনিবার্যের কাছে আসবো। দেখুন, আপনারা এত অবাক কেন হচ্ছেন আমি বুঝতে পারছি না। খুব অন্য কিছু এক্সপেক্ট করেছিলেন কি? মোদির গ্যারান্টিতে 2024-এ ভোট হয়েছে, মোদির গ্যারান্টি এখন পাচ্ছে লোকে একটি রাজনৈতিক কারণে, স্রেফ রাজনৈতিক লড়াই, মোদির সঙ্গে যোগীর লড়াই দেখাতে হবে মহাকুম্ভ আমি কি বিশালভাবে করতে পারি। একটা মাস হিস্টেরিয়া তৈরি করা হয়েছে, রাষ্ট্রীয় যন্ত্র তারা দুটো লেভেলে মিলে মাস হিস্টেরিয়া তৈরি করেছে, ব্যবস্থার ধারপাশ দিয়ে তারা বিজেপি সাবোটেজ করেছে। না না, সাবোটেজ নয়, তারা এই মহাকুম্ভকে কেন্দ্র করে মাস হিস্টেরিয়া তৈরি করেছে। এমন নয় যে ধর্মীয় মেলা এর আগে কোনো দিন হয়নি, কিন্তু যে ব্যবস্থাপনা, আপনি বলবেন 40 কোটি 50 কোটি, এই মাস হিস্টেরিয়ার মধ্যে কি রচনা বন্দ্যোপাধ্যায় পড়ছেন? যে রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছেন, একা গেছেন, 10 জনে গেছেন, ডাজন্ট ম্যাটার। যে মানুষগুলো মারা গেছেন দে ম্যাটার। এইটা ম্যাটার করে যে যখন রচনা বন্দ্যোপাধ্যায় অকুণ্ঠ প্রশংসা করেন ব্যবস্থাপনা, তিনি তো ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছেন, তাই করেছেন। ভিআইপিদের জন্য আলাদা ঘাট করে দিয়েছে। আচ্ছা, আপনার সময় সজল মধ্যিখানে নয়। আচ্ছা, তৃণমূল সাংসদরা তাহলে ভিআইপি ট্রিটমেন্ট কুম্ভে পান, এক্ষুনি আবার কৌস্তা বলবে সেটিং। না না, সেটা সেটিং বলুক, যাই বলুক, প্রশ্নটা হচ্ছে এখানে যে বাঙালি মানুষগুলো, বাংলার মানুষ বলছি, ওখানে যাদের পোস্টমর্টেম ছাড়া, কোনো রকম টিকিট, কাগজ ইত্যাদি ছাড়া যাদের মৃতদেহ ফেরত পাঠিয়ে দিল, তাদেরকে নিয়ে কোনো বক্তব্য এদের নেই। আচ্ছা, নয়াদিল্লি, এখানে দূর দূরান্ত অব্দি তৃণমূলের কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছে না, এবার কি করবে? মানুষের ঘাড়ে দোষ চাপাও। যে নয়াদিল্লিতে আজকে আপনি কারেক্টলি বলেছেন 3টে লেয়ার, ট্রিপল ইঞ্জিন সরকার, আপনি বলছিলেন রেলমন্ত্রী। আমাদের দেশে আদৌ রেলমন্ত্রী আছে? উনি তো রেল মন্ত্রী। যখন ঘটনা ঘটছে, যখন ঘটনা ঘটে গেছে, তারপরেও লাগাতার ফাঁকা প্ল্যাটফর্ম, ফাঁকা ট্রেনের ছবি পোস্ট করেছে। যদি আমি ভুল বলি আমাকে কারেক্ট করে দেবেন। আর 16 থেকে 20 ঘন্টা আছে, মানে কোনো দুর্ঘটনা হয়েছে এটাকে ডিনাই করা হয়েছে। অনির্বাণ, আই এগ্রি উইথ ইউ, গুজব বলা হয়েছে, বলা একদম এই ভাষায় লেখা হয়েছে যে গুজব ছড়ানো হচ্ছে। আর দেশের অধিকাংশ সংবাদ মাধ্যম, দুর্ভাগ্য আমাদের, গুজব গুজব, কেউ মারা যায়নি এটা প্রচার করে। যখন এই জিনিসটা গুজব ছড়ানো হচ্ছে বলে রেলের তরফ থেকে, খোদ মন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে, তখন একদম শুরুতেই যে বাবাকে দেখালেন 7 বছরের মেয়ে এইখানে পেরেক ঢুকে যে মারা গেছে, তার মৃতদেহ নিচে ছুটছে, তখন রেলমন্ত্রী বলতে লজ্জা লাগে, তিনি তখন গুজব বলে সেটাকে ট্যাগ দিচ্ছেন। আপনি বাবাকে কি বোঝাবেন? কোনো অ্যাম্বুলেন্স ছিল না, কোনো পুলিশ ছিল না, কোনো রেলকর্মীর কোনো সাহায্য পায়নি। এবার সজলদা এটাকে কি আশ্বাস দেবেন? এখানে তৃণমূল দেখাবেন? এই 7 বছরের মেয়ের মৃতদেহ নিয়ে তিনি অটো করে তাকে হাসপাতালে দৌড়তে হয়েছে। একের পর এক মানুষ যখন মারা গেছে, তখন রেল মন্ত্রক তরফ থেকে গুজব বলা হয়েছে। এবং এটা নতুন নয়, যখন কুম্ভে 30 জন, আনঅফিসিয়ালি 100 জনের বেশি যখন মারা যায়, 16 ঘন্টা অবধি যোগী সরকার মানেনি, এক জিনিস করেছিল যে কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ এই যে ডিনায়াল, এটা কিন্তু সত্যি সত্যি লাইভ ফিড আসছে, তখন একজন বাবাকে আমার সহকর্মী তিনি জিজ্ঞেস করছেন যে কীরকম, মানে তখন সরাসরিভাবে সরকারিভাবে রেল কিন্তু ডিনাই করছে, গোটাটা গুজব বলে প্রচারিত করছে। তখন সেই বাবাকে আমার সহকর্মী জিজ্ঞেস করছেন যে আপনার মেয়ে এবং স্ত্রী কীরকম আছে? বলছে কীরকম আছে? ওখানে বডি পড়ে আছে। বিশ্বাস করুন, এটা লাইভে দেখতে দেখতে না, মানে মানুষ হিসেবে খুব খারাপ লাগছিল। ওই জবাব দেওয়ার মনে হচ্ছিল রেলের নয়, আমাদের প্রত্যেকের ওই বাবাকে জবাব দেওয়ার কথা যে কেন এরকম হলো। সজলের ওই বাবার কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। নিশ্চয়ই আমাদের সরকারের বা সরকারি দায়িত্ব যারা পালন করছেন তাদের মধ্যে ত্রুটি আছে। আমি কতগুলো প্রশ্নের উত্তর দিতে চাই। এক হচ্ছে যে এই যে এত তৃণমূলের লোক যাবে, এটা তো আমরা বুঝতে পারিনি। সেখানে তারা খেলো করবে না, খেলো করছে আপনার অভ্যাস আছে আমরা জানি। না না, আমি বলছি আমার বুঝি যে বাবা 7 বছরের মেয়ের মৃতদেহ নিয়ে অটোয় করে যাচ্ছিল, টাকা নিয়ে এসব বলবেন? আরে বাবা রে বাবা, এখানে মৃতদেহ কানে করে নিয়ে যেতে হয়, সেখানে অ্যাম্বুলেন্স থাকে না। এই রাজ্যে আমি কার মুখে শুনবো? আপনি যার মুখে খুঁজে শুনুন, যার মুখে যে উত্তরপ্রদেশ থেকে 7 বছরের মেয়ের মাথায় টেনে ঢুকে গেছে, আপনাদের রেল মন্ত্রী বলছেন আমি বলছি কুম্ভে একজন বাঙালি মারা গেছেন, তার
বিনা পোস্টমর্টমে দেহ পাঠিয়ে দেওয়া একজন নয়, একাধিক। একজনের বাড়িতে তো আমাদের রাজ্যের একজন মন্ত্রী গেছিলেন, প্রায় ডিফ্যাক্টো মানে ডেপুটি সিএম, তিনি গেছিলেন। আমি প্রশ্ন করি এই রাজ্যে তার পোস্টমর্টমটা করলো না। বাবা নিজেদের ডবল ইঞ্জিনে করব না, ডবল ইঞ্জিনে করব না, এইখানে এটা কেন করবে? কিন্তু যারা এই রাজ্যে এখানে কেন করলো না সেটা উত্তরটা আপনি আগে দিন। এই চিৎকারের বটম লাইনটা হচ্ছে যে পরিবারগুলো বিনা পোস্টমর্টমে বিনা ডেথ সার্টিফিকেটে বডি পেলো, তাদের আত্মীয় স্বজনদের প্রাণহীন দেহ পেল, তাদের ভোগান্তি কিন্তু এই তরজায় কমে না। যেটা তাদের যা ঘটনা ঘটে গেছে তারপর নিঃসন্দেহে যে মানে দুঃসহ সময়, দুঃসহ ঘন্টার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, একদিকে শোকের আবহ, অন্যদিকে এই ডেথ সার্টিফিকেট না পাওয়ার কারণে যে প্রশাসনিক জটিলতা, আমি বলছি রাজনৈতিক তরজা তাকে ম্লান করতে পারবে না, তাদের ক্ষততে মলম লাগাতে পারবে না। দুর্ভাগ্য আমাদের। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন যাব যে এই ট্রেনে চড়ার একটা ভয়, একটা আতঙ্ক গ্রাস করেছে, কারণ যেভাবে ছবিগুলো আসছে, যেভাবে যা হয়েছে, আবার বলছি এই ঘটনায় অন্তত দিল্লি পুলিশের যা বিশ্লেষণ, ব্যাখ্যা, তাতে মানুষের কোনো দায় নেই, কিন্তু সেই ভিকটিম হচ্ছেন সাধারণ মানুষ। নয়াদিল্লি স্টেশনে কুম্ভের পুণ্যার্থীদের মর্মান্তিক পরিণতির পরও কি রেল সুব্যবস্থা করতে পেরেছে? এ রাজ্যের আসানসোল সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক স্টেশনের এই ছবি সেই প্রশ্নই জড়ানো করছে। চারদিকে অব্যবস্থা নিদর্শন, হাজার হাজার মানুষ ছুটে চলেছেন, চারদিকে হুড়োহুড়ি। এই হচ্ছে রবিবার আসানসোল স্টেশনের ছবি। প্রত্যেকেই কুম্ভে যাবেন বলে প্রয়াগরাজগামী ট্রেনে ওঠার চেষ্টা করছেন। আসানসোলের এই ছবি ঠিক যেন শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের বিভীষিকাময় দৃশ্য। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটাতেই, ঠিক এই জায়গাটাতেই দড়ি দিয়ে আরপিএফ চেষ্টা করেছিল মবটাকে আটকাতে। এখানে যে ক্যাপাসিটি তাদের বক্তব্য যে প্রায় 300 থেকে 400 মানুষ এখানটাতে তারা জমায়েত করে রাখতে পারবেন, কিন্তু দেখা গেল সে সংখ্যাটা 300-400 ছাড়িয়ে হাজারের উপরে চলে গেল। আসানসোল স্টেশনে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বড়সড় দুর্ঘটনা যে ঘটেনি এই রক্ষে, বলছেন প্রত্যক্ষদর্শীরা। ওইদিকে অনেক ভিড় ছিল, সিঁড়ির উপরে লোক চাপছে, রসি ওই মেন গেট থেকে এরকম বাঁধা ছিল সোজা। দেশের বিভিন্ন স্টেশনের মতো আসানসোল স্টেশন থেকেও কুম্ভ যাত্রীদের জন্য প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সেই ট্রেন ধরতেই রবিবার এই পরিস্থিতি তৈরি হয়। कल 3000 लोगों को हम लोगों ने जनरल में गए हैं, 3000। बाकी जो रिजर्व थे वो अलग हैं। भीड़ तो रहेगी लेकिन उसको हम लोगों को ठीक से कंट्रोल करना है। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে কেউ আর ট্রেনে চাপার সাহস পাচ্ছেন না, কেউ আবার শোনাচ্ছেন কুম্ভ থেকে ফেরার ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখান থেকে গাড়ি ধরে আমরা প্রয়াগরাজ যাব। ট্রেনে নয় কেন? ট্রেনে নয় এই জন্যে যে ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে, আর ট্রেনে দুর্ঘটনা যে দিল্লিতে হয়ে গেল সেজন্য আমরা যেতে ভয় পাচ্ছি। বিরাট ভিড়, মানে এত ভিড়, পা ফেলার জায়গা নাই। যে চেপেছি সেও তো একবার উঠার পর আর কোনো বাথরুমের জায়গা পায় নাই। জানি বাথরুম পাওয়ার জায়গা নাই বলে জল তুনি খায় নাই, খাবার তুনি খায় নাই। বিরাট প্রবলেম, বিরাট প্রবলেম। আর ওই উঠা নাই, কেউ উঠে নাই। কি উঠবে, উঠার রাস্তা নাই কোনো। সারা বছর ধরে কোটি কোটি মানুষকে কুম্ভ স্নানে উৎসাহিত করেছে সরকার, তাই পুণ্যার্থীদের নিরাপদ আসা যাওয়া, স্নানের ব্যবস্থা করার দায়িত্ব তাদেরই। কিন্তু তাহলে বারবার বিপর্যয় ঘটছে কেন? কৌশিক গাতাইত ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখানেই কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, দুটো জিনিস পরিষ্কার বলে নেওয়া দরকার। এক হচ্ছে যে একটার পর একটা বিবৃতি, পুরোটা গুজব। এমনকি শনিবার রাত 11:36 অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে বলছেন যে নয়াদিল্লি স্টেশনে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, উপরাজ্যপাল যাকে আমরা বাংলায় বলি, তিনি একটা টুইট করলেন, প্রাণহানির কথা বললেন, তারপর সেই টুইটটাকে তাকে এডিট করতে হলো। আমি বলছি যে কৌস্তব, এক হচ্ছে তথ্য, ঠিক দেখো সেই মহাকুম্ভের প্রাথমিক দুর্ঘটনাটার মতো, যে একদিকে হচ্ছে তথ্য গোপনের চেষ্টা, অন্যদিকে হচ্ছে আজকে এই 17ই ফেব্রুয়ারি যে স্টেপগুলো রেল দপ্তর নিয়েছে। লক্ষ্য করুন, যখন মহাকুম্ভ প্রায় শেষের মুখে আর সামান্য কিছু দিন আছে, সেখানে আমি আজকে হোল্ডিং এরিয়া বাড়াচ্ছি, আমি প্ল্যাটফর্ম টিকিট একটা নির্দিষ্ট সময় ইস্যু করা বন্ধ করছি, আরপিএফের পাশাপাশি ক্রাউড ম্যানেজমেন্টে সিআরপিএফ যোগ করছি, সবগুলো খুব জরুরি। কিন্তু 17ই ফেব্রুয়ারি মনে পড়লো, আজকে ন্যূনতম ব্যবস্থাগুলো যদি নেওয়া হতো, পরিকল্পনায় যদি গলদ না থাকতো, 18টা মানুষকে প্রাণ দিতে হতো না। ছোটবেলায় একটা কথা শুনতাম যে চোর পালালে বুদ্ধি বাড়ে। ডবল ইঞ্জিন ফেল করছে নানান রাজ্যে, মণিপুর, উত্তরপ্রদেশ। সম্বন্ধে এক অদ্ভুত, সত্যি অদ্ভুত ভারতবর্ষ দেখছি নতুন।
কোভিডের সময় দেখেছিলাম কর্ম করে ফেরা পরিযায়ী শ্রমিকরা পোকামাকড়ের মতো মারা যাচ্ছে, কুম্ভে দেখলাম ধর্ম করে ফেরা ধর্মপ্রাণ মানুষেরা পোকামাকড়ের মতো মারা যাচ্ছে। কোভিড থেকে কুম্ভ স্পষ্ট হয়ে গেল অব্যবস্থা, পরিকল্পনাহীন প্রশাসনের ঢক্কা নিদারুণ ছবি, যন্ত্রণার ছবি। আমাদের দেশের রেলমন্ত্রী কি করছেন তো ও তো ফেসবুকে ব্যস্ত আছে, ফেস দ্য রেলে ব্যস্ত নেই। আমি জানি, আমরা জানি সেসব রিল ফিল দেখছি সব। শুধু রেল নয় সুমনদা, সামগ্রিকভাবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হয়েছে মানুষকে আমন্ত্রণ জানিয়ে। না, আমি বলছি তো একদিকে ব্যর্থতা, আরেকদিকে তথ্য গোপন। আমি বলছি একজন লেফটেন্যান্ট গভর্নর তিনি 11:55 মৃত্যুর কথা জানিয়ে পোস্ট করলেন, আধ ঘন্টার মধ্যে এডিট করে দিতে হলো। একদম একদম হচ্ছে। কাকে লুকোচ্ছি আমরা? ওই প্রাণগুলো ফিরিয়ে দিতে পারবো? সুমনদা, এটাই ফ্যাসিবাদ, এটাই খানিকটা ফ্যাসিবাদী প্রবণতা। ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট, এটা বিজ্ঞাপন বেরিয়েছিল, কলকাতার কাগজেও বিজ্ঞাপন বেরিয়েছিল, কুম্ভে আসুন ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট। কি হলো? ওয়ার্স্ট ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট। মানুষ মারা যাচ্ছে, ডেথ সার্টিফিকেট ছাড়া, পোস্টমর্টেম ছাড়া বডি পাঠিয়ে দিচ্ছে। তুমি কোনোদিন দেখেছো এটা হতে পারে? কোনোদিন ডেথ সার্টিফিকেট ছাড়া, পোস্টমর্টেম ছাড়া বডি খালাস করে দেওয়া হচ্ছে? আমরা ভাবতে পারি না কোনোদিন। রচনা ব্যানার্জি ওখানে গিয়ে ধোয়া দেখেছেন, বিজেপির চশমা পরে তৃণমূলের সাংসদ ডুব দিয়েছেন। তো এখন বিজেপি ব্যস্ত, ওখানে তৃণমূলের কতজন গেছেন? আরে কুম্ভ মেলায় তৃণমূল বিজেপি ব্যাপার না, ধর্মপ্রাণ মানুষ, ধর্ম করতে বহু গরিব মানুষ আছেন। রাজনীতি বোঝেন না, বিজেপি বোঝেন না, তৃণমূল বোঝেন না, ধর্ম বোঝেন। কলকাতায় পশ্চিমবাংলায় বিধানসভায় দাঁড়িয়ে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে চিৎকার করছেন, আর কুম্ভ হয়েছে হিন্দু মানুষগুলো প্রাণ যাচ্ছে তাদের নিয়ে কথা বলতে পারছেন না। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এখানে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশে আক্রমণ করছেন, আচ্ছা বিজেপির নেতাদের জন্য বাংলাদেশে সংখ্যালঘু মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিজেপির নেতাদের আচরণে বাংলাদেশে হিন্দু মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এটা একজন রেসপন্সিবল দেশের নেতাদের এটা কাজ না। দেশের নেতাদের এই শেষ পার্টটা আমি একদম একেবারে একমত হলাম না যে প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হলে এই দেশের থেকে প্রতিবাদ হবে এবং সেটাই বাঞ্ছনীয়। আপনি দেখুন ন্যারেটিভটা কোন জায়গায়। এখানে ও বারবার বলল ধর্মপ্রাণ, কিন্তু ওদের দলের ভেতরের আলোচনা এটা ধর্মপ্রাণ ছিল না, ধর্মভীরু ছিল। সেটা বুঝতে পেরে যে জনসমর্থন তাতে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে গেছে। আমি বলছি এটাও পাশাপাশি বলতে হবে, বাম আমলে পুজোয় কোনোদিন কোনো বাধা বা তারা মানে মূর্তি পুজো না মারতে পারে, কোথায় বাধা হয়েছে? তখন এই কালচার এইভাবেও ছিল না। তুমি পুজো করেছো, আমি বলছি বাম আমলে তোমার পুজো করতে অসুবিধা হয়েছে? এবং আজকে তৃণমূল নেতাদের বড় পুজোগুলো সবকটা ফ্লারিশ করেছে বামফ্রন্ট আমলে। আমি বলছি শুধু নজরুল সাহেবকে পৌঁছতে হয়েছিল, কিন্তু এটা বলছি তারা পুজো বন্ধ করেনি, আমি এটা বলছি। কিন্তু আমি কৌস্তবকে একটা বিষয়ে থ্যাঙ্কস দেবো, পরেরটা অত্যন্ত নক্কারজনক। হিন্দু প্রাণ যাওয়ার জন্য আরে ভাই তুমি কি বলছো সীমানা বাড়বে? তুমি বলেছো সীমানা বাড়বে, চলে গেল। তুমি কার সুবিধা করে দিচ্ছ? তুমি হিন্দু মুসলমান কাছো কেন? সরস্বতী পূজা বন্ধ হয়েছে, তুমি বলেছো তুমি হিন্দু প্রাণ যাওয়ার জন্য চিৎকার করেছো, তোমার প্রাণ যে কেঁদেছে হিন্দু প্রাণ যাওয়ার জন্য, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। আচ্ছা, এবার হিন্দু মুসলমান থেকে দেখুন সব ধর্মের সাধারণ মানুষ সাফারার, ভিকটিম, একদম পরিষ্কার এটা আসা দরকার। ও বিজ্ঞাপনের কথা বলছিল, বিজ্ঞাপনে কি লেখা থাকতো যে উন্নয়নের মডেল দেখতে হলে কুম্ভতে আসুন। আমি বলছি সেই কুম্ভে যখন ঘটনা ঘটলো, মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার 16 ঘন্টা পরে স্বীকার করা হলো যে 30 জনের মৃত্যু হয়েছে। নর্দার্ন রেলওয়ে, দেখুন ভারতবর্ষের রেল ব্যবস্থার ওপর সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম চোখ বন্ধ করে ভরসা করে। কি দরকার ছিল একজন মানুষেরও মৃত্যু হয়নি বা পুরোটা গুজব বলে তাদের সম্পূর্ণ মিথ্যাচার করার? সেই জন্য নির্লজ্জ মিথ্যাচারের অভিযোগ তো তাদের বিরুদ্ধে উঠবে, তার কারণ তারা তো রাজনৈতিক দল নয়। একটা প্রতিষ্ঠান, ভারতবর্ষের অন্যতম সবথেকে বড় প্রতিষ্ঠান, চোখ বন্ধ করে যাদের বিবৃতি, যাদের তথ্যের ওপর আপামর ভারতবাসী ভরসা করবেন, তাদের কি দরকার ছিল 18টা মানুষের প্রাণ যাওয়ার যে মর্মান্তিক ঘটনা সেটা চেপে দেওয়ার চেষ্টা করার? এই অভিযোগ তো উঠবে না। আমি ঠিক এই জায়গায় যারা ট্রেনে উঠছেন এবং কুম্ভগামী ট্রেনে সিট পাচ্ছেন না, নানা ধরনের সংরক্ষিত কামরার যে সুযোগ সুবিধে সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, তারা ঠিক কি বলছেন এবার তাদের কথা দেখাবো। লক্ষ্য ছিল কুম্ভ, সঙ্গমে ভক্তির ডুব, কিন্তু জীবন শেষ হয়ে গেল নয়াদিল্লির স্টেশনে।
প্রথমে কুম্ভে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু, তারপর কুম্ভ যাওয়ার পথে স্টেশনে 18 জনের মৃত্যু। নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সুব্যবস্থা তো দূরস্থ, অব্যবস্থার জেরে লক্ষ লক্ষ মানুষকে যে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ট্রেনে, তাতে বেজায় ক্ষুব্ধ তারা। কুম্ভে এতজনের হতাহত হয়েছে শুধু আপনাদের প্রশাসনিক ভুলের জন্য। হাতে কনফার্মড রিজার্ভেশন টিকিট রয়েছে, অথচ অবস্থা দেখুন। শোয়া বসো তো দূরস্থ, কুম্ভে যাওয়ার পথে ট্রেনে দাঁড়াবার জায়গাটুকুও নেই। বাধ্য হন ট্রেন থেকে নেমে পড়তে। আরেকজনের তো আরও নির্মম অভিজ্ঞতা। টিকিট থাকা সত্ত্বেও ভিড়ের ঠেলায় ট্রেনে উঠতে না পেরে ৭৫,০০০ টাকা খরচ করে পরিবার নিয়ে গাড়ি করে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। হুগলি শ্রীরামপুরের বাসিন্দা দীপক ঘোষাল বেসরকারি সংস্থায় চাকরি করেন। ৯ তারিখ ৩০ জনের একটি দলের সঙ্গে বেনারস অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন। কথা ছিল কুম্ভ ঘুরে আবার বেনারস থেকে ফিরতি ট্রেন ধরবেন। ট্রেন ধরবেন বলে ২ ঘন্টা আগেই বেনারস স্টেশনে পৌঁছেও যান। আমরা যে উঠবো বা করব প্রিপারেশন নেব, তার আগেই কোথা থেকে লোক এসে গেল সব আমরা বুঝতেই পারলাম না। এসে তারা ঠেলাঠেলি করে গেটের মধ্যে ভিড় আরম্ভ করে দিল। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো আশঙ্কা হয়েছিল। পুলিশকে জিজ্ঞেস করলাম যে আমাদের একটু ব্যবস্থা করে দেন, আমাদের টিকিট আছে রিজার্ভেশনে। বলে আমি কি করব, আমার এই আছে যে ওদের আমি নামিয়ে দিয়ে আপনাদের তুলবো, আমার হাতে কোনো কিছু নেই। আমি বললাম উঠবো কী করে? বলছে আমরা কিছু জানি না। যদি এটা জানতাম এত ভিড় হবে, অভিজ্ঞতা আমার কিছুই ছিল না, তাহলে আমরা টিকিটটা ক্যান্সেল করতাম। এরকম আমরা দৃশ্য দেখিনি, ভয় পাচ্ছি যে কি করে উঠবো। ওই ট্রেনটাতে যে উঠবো কামরায়, সে তো দেখছি কত লোক যে ছেঁকে আছে বলার না। টিকিট থাকবে না কেন, কিন্তু ওটার কেস ফিরিয়ে এলাম। একই রকম হয়রানির মুখে পড়তে হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা রঞ্জন ঘোষকে। ১০ তারিখ ফরাক্কা এক্সপ্রেসে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন তারা। হাতে বৈধ টিকিট, অথচ রিজার্ভেশন কামরার অবস্থাটা এই রকম। মাঝপথে পাটনায় নেমে যান ফারাক্কার এই বাসিন্দা। সেখান থেকে গাড়িতে মহাকুম্ভ। দেখুন ভালো করে, এই ভুলের জন্য যে কোনো সময় ঘটনা ঘটবে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, তার দায়িত্ব কে নেবে? পাবলিককে সেফটি দেওয়ার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা বাধ্য হয়ে পাটনা স্টেশনে নেমে যাচ্ছি, বাধ্য হচ্ছি আমরা নেমে যাওয়ার জন্য। সরকার একটু দেখুক, দিল্লি পেয়েছে, আরো সবকিছু পাবে। ট্রেনের জানলা ভাঙা হচ্ছে, হুড়মুড়িয়ে ভিড় ট্রেনে উঠে পড়ছে। এইসব ছবি দেখার পর প্রশ্ন একটাই, এতদিন ধরে, এত মাস ধরে তাহলে কি ব্যবস্থা করলো সরকার? সত্যজিৎ বৈদ্য, সৌরভ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। দেখুন, ভারতবর্ষে বোধহয় ক্ষমতায় কে আছে সেই দিয়ে রাজনৈতিক অবস্থান নির্ধারিত হয়। মানে বিরোধী ক্ষমতায় এলে তখন দায় আর রেলের থাকে না, মানুষের হয়ে যায়। কেন এই কথা বলছি? যে ধরুন, খুব সাম্প্রতিক একটা উদাহরণ আপনাদের সামনে রাখবো। এই কুম্ভ অবশ্য মহাকুম্ভ এইবারে 2013 সালের 10ই ফেব্রুয়ারি এই প্রয়াগরাজে কুম্ভ বড় সড় দুর্ঘটনা ঘটলো। এলাহাবাদ স্টেশনে পদপিষ্ট হয়ে 42 জনের মৃত্যু হলো। কেন্দ্রে কার সরকার? কংগ্রেসের সরকার। উত্তরপ্রদেশে কার সরকার? সমাজবাদী পার্টির সরকার। রাজনাথ সিং আজকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি কি বলেছেন আপনাদের দেখাবো। যে এলাহাবাদ রেল স্টেশনে গতকাল দৌড়দৌড়ির জন্য পদপিষ্ট হওয়ার কারণে যে দুর্ঘটনা হয়েছে, বহু লোকের মৃত্যু হয়েছে। আমি মনে করি রেল স্টেশনে আগে থেকে যদি সতর্কতা নেওয়া হতো, এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত। কে বলছেন? 2013 সালের 10ই ফেব্রুয়ারি দাঁড়িয়ে ডাক সাইটে বিজেপি নেতা রাজনাথ সিং। কি বলেছিলেন রাজনাথ সিং তখন? इलाहाबाद रेलवे स्टेशन पर कल जो भगदड़ के कारण, स्टैम्पीड के कारण जो कुछ भी दुर्घटनाएं हुई हैं, कई लोगों की जाने गई हैं। मैं ये मानता हूं कि रेलवे स्टेशन पर भी पहले से ही यदि प्रिकॉशन लिया गया होता तो इस प्रकार के हादसे से बचा जा सकता है। আজকে প্রতিরক্ষা মন্ত্রী, তখন ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আমি শুভময়দার কাছে আসবো। এইটাই হচ্ছে মুশকিল, যে আমরা রেলের দায় হলে যদি সরকারে যে আছেন, বিরোধীতে কে আছেন, সেইটা বিচার করে নির্ধারিত হয়, আর আলটিমেটলি দায় চাপে মানুষের আর মানুষের ডিসিপ্লিনের ওপর। সৌরভ, রাজনৈতিক নেতাদের সত্য পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সত্য পরিবর্তন হয় না। আজ থেকে 425 বছর আগে এক ভদ্রলোক মারা যান ইটালিতে, আর কি উলঙ্গ করে পুড়িয়ে মারা হয় আর কি ভদ্রলোককে। ভদ্রলোক কী করেছিলেন? পরবর্তীকালে কোপার্নিকাস যে গ্রহ নক্ষত্র নিয়ে বলেছিলেন, যেটা দেখে আমরা ঠিক করি 12 বছর অন্তর কুম্ভ হবে না, 12 স্কোয়ার 144 বছর পর কুম্ভটা কতটা গুরুত্বপূর্ণ হবে, যেটা দেখে আমরা একেবারে ভুলে যাই
যে কুম্ভে চান করতে যাওয়া আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ঐতিহ্য, আমরা শুধু ওই হিসেবগুলো কষি, মানুষকে বোঝাই এবারই যেতে হবে আর কি, এবং তারপর 53 কোটির হিসেব করি। সেই জায়গার থেকে ঠিক এই রকমভাবে এই লোকটাকে পুড়িয়ে মেরেছিল, কারণ তিনি কিছু সত্যের কথা বলেছিলেন। চাঁদ তারা তাদের মতো ঘোরে, তো পৃথিবী সূর্যের চারপাশে এখনও ঘোরে। ব্রুনোকে পুড়িয়ে মারলেও মোটামুটি এখনও পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। যে বাচ্চা মেয়েটা মাথায় পেরেকের আঘাতে মারা গেল সেই সত্যটা থাকলো, যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই সত্যটাও থাকলো, মানুষের মৃত্যু সত্য হয়েই থাকলো, এবং সেইখানে মাথায় রাখতে হবে মানুষের ঘাড়েই দায় চাপবে, এবং সেইখানে মাথায় রাখতে হবে মক্কায় ঢিল ছুড়বেন এবং সেখানে আবার পদপিষ্ট হয়ে মানুষ মারা যাবেন, ভ্যাটিকানে ধাক্কাধাক্কি করতে গিয়ে উল্টে পড়বেন, এগুলোও কিন্তু থেকে যাবে। ফলে আমাদের সংস্কৃতি যেমন থাকবে তার সঙ্গে এই মৃত্যুর বিষয়গুলোও থাকবে, আর তার সঙ্গে কোপার্নিকাস বা গ্যালিলিওর বলা সত্যগুলোও থাকবে। সেই চোখ টোক তো গেলে দেবেনি যাদের মনে হবে যারা ক্ষমতায় থাকবেন, কারণ তাদের কখনো নিজের চোখ বাঁচানো সত্য, কখনো অন্যের চোখ গেলে দেওয়াটা সত্য। এবার প্রশ্ন হচ্ছে যে সত্যের জায়গায় যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কি উপরাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করেছিলেন সেটা মুছে দিয়েছেন, এই প্রশ্ন থাকবে। সোশ্যাল মিডিয়ায় যদি কেউ স্ক্যান করে থাকেন, প্রশ্ন থাকবে শনিবার রাতে কেন দিল্লির সংবাদ মাধ্যমগুলো অসম্ভব সতর্ক হয়ে বলছিল যে রেল কোম্পানি বলেছে, ওই রেল কোম্পানি যে রেল কোম্পানি দেশগাড়ি চালায় সেটা 3 না 4 বোঝা যাচ্ছে না, কারণ দিল্লিতে এখনও তো ক্ষমতায় আসেনি, ওটা অর্ধেক ধরলে 3.5 ধরতে পারেন আর কি, উত্তরপ্রদেশ রেল কোম্পানি, কেন্দ্র আর দিল্লি। এবার তারা কেন বলতে পারছিল না মানুষ মারা গেছে, যেখানে দিল্লির মানুষ যারা স্টেশনের কাছে থাকেন তাদের জিজ্ঞেস করুন, তারা বলছেন এমনভাবে ঘিরে দেওয়া হয়েছিল স্টেশনের চারপাশ, যখন অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে শরীর যাচ্ছে না প্রাণ যাচ্ছে সেটা বোঝা যাচ্ছিল না। এই প্রশ্ন বারবার উঠবে। অর্থাৎ প্রশ্ন হচ্ছে বিজেপির কাছে যে 240 আসন পেয়েছেন, সরকারে ভালোভাবে আছেন, বাকি জায়গাতেও জিতছেন, অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত শিক্ষিত একজন রেলমন্ত্রী, কিন্তু মানুষের মৃত্যু লুকোনো, এটা দেরি করে আপনারা কোন রাজনৈতিক সুবিধে পাচ্ছেন? এইখানে আবার আরেকটা প্রশ্ন কিন্তু আসবে, যেটা দিয়ে আমি শেষ করব আর কি, সেটা হচ্ছে যে যারা ভোট দেয় তারা শান্তিতে গিয়ে ডুব দিতে পারে না, তারা পায়ের তলায় চাপা টাপা পড়ে মরে যায় আর কি। আর যারা ভোট পায় তারা পুণ্যের হাঁড়ি একদম ভর্তি করে ফেরে, সে তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএমের নেতারা গেছেন কিনা বলতে পারবো না। একটা জিনিস বুঝলাম না, অনেকে নাকি লজ্জা পায় বলছিলেন সজলদা। লজ্জা পাবো কেন? কুম্ভে চান করতে যাবো হিন্দু, লজ্জা পাবো কেন? যদি অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা লজ্জা পায় তাদের ছবিগুলো একটু ছেপে দিন সজলদা। এবং সব শেষে যে কথাটা বলতে হয়, এটা পণ্যের নয়, এটা পুণ্যের পুঁজিবাদ। সেই জন্যেই বড় বড় লোকরা চান করছেন, ছবি তুলছেন, তাদের কোনো অসুবিধে হচ্ছে না। এত ট্রেন ভাঙা হলো, রাজধানী ভাঙা হয়েছে সুমনবাবু, কোনো প্লেনে ঢিল করেছে? রাজধানীও ভাঙা হয়েছে। তাতে আপনি খুশি হবেন কিনা আমি জানি না। আমি খুশি হলেন কিনা আমি জানি না। হয়েছে সেটা জানা না। শেষ করতে তৃণমূলীরা ভেঙেছে কিনা সেটা আমি বলিনি। আমি একটা কথা আপনি আমার প্যাসিভ সিপিএম বলেছেন, ফলে সিপিএম এর কথা একটু বলতে দেবেন নিশ্চয়ই। সেটা হচ্ছে এইখানে প্রশ্ন হচ্ছে যে এই এত কিছু যখন ঘটছে তখন কৌস্তুভরা ধর্মের জিগির তার বিরুদ্ধে কথা বলে, তারা পথে নেই, তারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কে তাদের জেলা সম্পাদক হবে তাতে আছেন। যাদের রাজনৈতিক মতাদর্শ ধর্মের জিগিরের বিরুদ্ধে কথা বলে তাদের যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তৃণমূল বিজেপির মতন প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা নিয়ে যারা ভোট করে তারা কি এসে বুঝিয়ে দেবে আপনারা পথে কি করে নামবেন? আমি একটা কথা বলি, আপনারা একটু আগে রাজনাথ জিকে দেখাচ্ছিলেন, কিন্তু দুটো কুম্ভকে এক করলে হবে না। একটা কুম্ভ 12 বছর অন্তর হয়, আর একটা কুম্ভ 144 বছর অন্তর হয়, আর এটাকে সামলানোর অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা কারণ নেই। আমি একটা মানুষের মৃত্যুটা কি লোভ হয়ে যায়? আমি বলছি না, আমি বলেছি এক কর। আমি একটা কথা বলি, দেখুন আপনারা প্রথম থেকে বলছেন তো যে এই যে আপনার লুকোনোর কি দরকার ছিল নেহেরুজির আমলে, আমি সেই মৃত্যুটাকেও বলছি যে আমি উদাহরণ হিসেবে দেখাবো, আমি বলতে চাইছি না। নেহেরুজির আমলেও কুম্ভে বোধহয় 500 জন মারা গেছিল। খবরের কাগজকে প্রথম দিন স্বীকার করার পর পরের দিন অস্বীকার করতে হয়েছে না, কোনো অস্বীকার করেনি। আমি আবার বলছি, এই অনুষ্ঠান যারা দেখছেন আজকে রিপিটে সেই অংশটা যোগ করে দেব যে আনন্দবাজার পত্রিকা পর পর 3 দিন গোটা লিড করেছিল। আমি তোমার সঙ্গে একমত যে কেন্দ্র সরকারের চাপ ছিল এই খবর না বের করানোর জন্য। আনন্দবাজার পত্রিকা সে কথা শোনেনি, প্রত্যেক দিন প্রথম পাতা জুড়ে এই খবর হয়েছিল। এই অংশটা রিপিটে আমি যোগ করে দেবো। এইবার আমি আসবো 1954 সালে, সেটা স্বাধীনতার পর প্রথম মহাকুম্ভ। আমি সবার আগে এই 54 সালের বিষয়টাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে একেবারে সরাসরি তার ভাষণে তুলে এনেছিলেন।
তিনি বলেছিলেন 2019 সালের 1 মে বিহারের কৌশাম্বীর একটা জনসভা থেকে যে পণ্ডিত নেহেরুর সময় এই মহাকুম্ভে ঠিক কী হয়েছিল, যেখান থেকে আবার এই 1954 সালের ঘটনা পাদপ্রদীপের আলো এলো এবং জানিয়ে চর্চা শুরু হয়। আমি দ্রুত একবার দেখাবো দেশের প্রধানমন্ত্রী কৌশাম্বীর জনসভা থেকে ঠিক কী বলেছিলেন। एक बार पंडित नेहरू जब प्रधानमंत्री थे ये कुंभ के मेले में आए थे। मैं जो आज बात बता रहा हूं उस खबर को 5-5, 6-6 दशक से दबा दिया गया है, छिपाया गया है। पंडित नेहरू जब आए थे अव्यवस्था के कारण यहां भगदड़ मच गई थी। कुंभ के मेले में हजारों लोग मारे गए थे, कुचल करके मारे गए थे, लेकिन सरकार की इज्जत बचाने के लिए पंडित नेहरू पर कोई दोष न मर जाए, दाग न लग जाए, इसलिए उस समय के मीडिया ने भी ये चीजें दिखाने की बहादुरी नहीं दिखाई। एकाध दो अखबार के कोने में खबर छपी, उसे भी दबा दिया गया। অর্থাৎ 2019 সালে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে বেশিরভাগ কাগজ ছাপেনি, এক আধটা সংবাদপত্র পাতার কোণে, বলতে চেয়েছেন হয়তো ভেতরের পাতায় খবর চেপেছে। খবর চাপার কথা বলছেন, লুকোনোর কথা বলছেন। আমি বলছি যে কি বিস্ময়কর। আমি শুরুতেই যেটা বললাম যে 100 বছরের আনন্দবাজার পত্রিকার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হিসেবে এই জন্য আমরা যে কারণে গর্ববোধ করি, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা। 8 কলম ব্যানার হেডলাইন যে তখন কুম্ভ মেলায় 500 জন নিহত। এটা হচ্ছে তার পরের দিন। কুম্ভ মেলা ছাড়া আর কোনো প্রতিবেদন প্রথম পাতায় জায়গা পায়নি। ফলো আপ কাকে বলে? তার পরের দিন নিহত ব্যক্তিদের শেষকৃত্য সম্পন্ন। গোটা পাতা জুড়ে শুধু কুম্ভ মেলার খবর। আমি আবার বলছি, যে কারণে গর্ববোধ করছি সেটা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের বেশিরভাগ কাগজ ছাপেনি, কোনো কাগজ ভেতরের দিকে ছোট করে। আবার দেখাচ্ছি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। এইবার আমি সৌম্যর কাছে আসব, তার কারণ প্রায় 70 বছর আগে কুম্ভে পদদলিত হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়। বিরোধীরা বলেন যে 1000 ছাড়িয়েছিল। সংখ্যা গোপন করার যে প্রবণতা সত্যি সত্যি কিন্তু তখন ছিল। সাংবাদিকদের গালিগালাজ করা হয়েছিল। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী, ইতিহাস থেকে ইরেজার দিয়েও যেটা মুছে ফেলা যায় না, গোবিন্দ বল্লভ পন্ত, তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিককে এন মুখোপাধ্যায় তার নাম গালিগালাজ করেছিলেন। যে শব্দগুলো বলেছিলেন সেটা আমি ক্যামেরার সামনে এখন বলতে পারছি না। কংগ্রেসের অফিসিয়াল ভার্সন ছিল কিছু ভিক্ষুকের মৃত্যু হয়েছে এবং কি করে ফটো কিসনে উঠায়া, এই যে ছবিগুলো দেখালাম ইতিহাসের পাঠ, ফটো কিসনে উঠায়া, কে ছবি তুলেছেন, এই নিয়ে হইচই পড়ে গেছিল। কিন্তু আমি এটা ঠিক যে এই সংখ্যা লুকোনো একটা শাসকের ব্যাধি, সেটা 50 বছর বা 70 বছর আগেও ছিল, এখনও আছে, পুরো দমে আছে। আমি বিশ্বনাথদার কাছে অন্য দিক থেকে যাব। সেটা হচ্ছে, ধরুন বিরোধীরা বলছে বিজেপির ফোকাস ছিল যে মহাকুম্ভ থেকে যোগীকে সামনে রেখে রাজনৈতিক ডিভিডেন্ড তোলা, এবং অবশ্যই একটা বিরাট রাজস্বের গল্প আছে। কেন এই গল্প? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একেবারে স্পষ্ট ঘোষণা করেছিল যে 2019 সালে, যথার্থ বলেছে সজল, যে ওটা পূর্ণকুম্ভ ছিল না, অর্ধকুম্ভ। সেই প্রয়াগরাজের অর্ধকুম্ভ থেকে 1.2 লক্ষ কোটি টাকা রোজগার হয়েছিল। সেবার 24 কোটি পুণ্যার্থী জমায়েত হয়েছিল। অর্থাৎ একদিকে যেরকম রেভিনিউয়ের অঙ্কটাও ছিল, পাশাপাশি যে ডেফিনেটলি এই কুম্ভ সফল হলে বিজেপি একটা রাজনৈতিক নির্বাচনে নিঃসন্দেহে তারা সামনে রাখতো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এত বড় একটা ইভেন্ট, এত বড় ঘটনা, রোজ আপনি আগুনটা শুধু হিসেব করুন বিশ্বনাথ দা, এত বড় মহাকুম্ভে এখনো পর্যন্ত বড় আগুন লাগলো 1 বার 2 বার নয়, 5 বার।
কবে কবে 19শে জানুয়ারি, 30শে জানুয়ারি, 7ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি এবং আজকে 17ই ফেব্রুয়ারি। আমি বেলুন কাণ্ডটা ধরছি না, আমি বলছি কেন এই ঘটনাগুলো, ধরুন আগুন লাগবে না, আগুন থেকে বাঁচবেন মানুষ পুণ্যার্থীরা, এটা তো বেসিক, সেই জায়গায় কেন ফেল করছে এই ব্যবস্থা? সুমনদা, ধর্মীয় আস্থার কুম্ভকে রাজনৈতিক কুম্ভে পরিণত করেছেন কিন্তু মোদি, অমিত শাহ এবং যোগীরা মিলে। আমার প্রশ্ন হচ্ছে, ডবল ইঞ্জিনের সরকার গর্ব করে মোদি প্রায়ই বলেন, আমার প্রশ্ন হচ্ছে যে ডবল ইঞ্জিন সরকারের যে ব্যবস্থাপনা সে তো ডাহা ফেল করেছে অন্তত কুম্ভের একের পর এক দুর্ঘটনায়। এবং আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে কুম্ভের জন্য মানে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার প্রতিটি পরব যেমন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু করলো কেন? আমি বলছি সফল হলে তো বিজেপির রাজনৈতিক লাভ হতো। কারণটা হলো যে যতটা মানে রাজনৈতিক মানে কৌশলের জায়গা থেকে দেখেছে ততটা ব্যবস্থাপনার জায়গা থেকে দেখেনি। ফলে মানে যে গভীরতার সাথে পরিকল্পনা সারা দেশ জুড়ে করার কথা ছিল সেই গভীরতা নেই, এবং অধিকাংশ ক্ষেত্রেই কেবলমাত্র লোক দেখানো কিছু মানে চালাকি ছিল। সেই চালাকিগুলো ধরা পড়েছে। বিপুল সংখ্যক মানুষকে আপনি আমন্ত্রণ করেছেন, সেই আমন্ত্রণের মানে দায়িত্ব আপনি কেন নেবেন না? তার পরিকল্পনা আপনার কেন থাকবে না? আমার প্রশ্ন হচ্ছে যে কুম্ভের মানে এত লোককে যারা আমন্ত্রণ করেছিল তারা কেবলমাত্র কি সস্তায় প্রচার করেছিল? মানে তার দায়িত্ব এই মৃত মানুষগুলোর দায়িত্ব কে নিবে? মানে আপনারা আমন্ত্রণ করে এসছেন অথচ ব্যবস্থাপনা করেননি, এ দায়িত্ব আপনাদের নিতে হবে না? মানে আমি রেলের কথা বলছি, নয়াদিল্লি স্টেশনে যে দুর্ঘটনাটা ঘটে 18 জন মানুষের মৃত্যু ঘটলো, সেই মানে রেলের অকর্মণ্যতা কোন দিক থেকে ছিল? এক হলো পর্যাপ্ত পুলিশ তো ছিলই না, দুই হলো যে অ্যানাউন্সমেন্ট আপনি এখনো দেখাননি, অ্যানাউন্সমেন্টে কি বিভ্রান্তি তৈরি করেছে। ওই রকম একটা বিরাট মব, সেখানে এক এক সময় এক একটা প্ল্যাটফর্ম ঘোষণা করা হচ্ছে, কখনো 16 কখনো 15, মানুষ দৌড়ে রিপোর্টেই চলছে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে এত কিছু পরেও যেভাবে তথ্য গোপন শুধুমাত্র করা হয়েছে তার জন্য মানে রেলমন্ত্রী পদত্যাগ করা উচিত। মানে আমার প্রশ্ন হচ্ছে কত মৃত্যুর পরে, কত দুর্ঘটনার পরে, কতগুলো রেল ঘটনা এই শুধুমাত্র এই 2024 আর 25-এর মধ্যে হয়ে গেছে, তারপরেও রেলমন্ত্রী তার নিজের পদে থাকেন। আমার প্রশ্ন, আপনার মনে থাকতে পারে যে লাল বাহাদুর শাস্ত্রী রেল দুর্ঘটনাকে স্বীকার করে নিয়ে পদত্যাগ করেছিলেন, সেই উদাহরণ পশ্চিমবাংলায় ভারতবর্ষে আছে। অথচ আজকের রেলমন্ত্রী কেবলমাত্র তিনি মানে নাটক সর্বস্ব, প্রচার সর্বস্ব, দায়টা কিন্তু কখনোই তিনি নিচ্ছেন না, দায় ছেড়ে নিচ্ছেন। আমি আরেকটা আমি একটা বলতে চাই সুমনদা, সেটা হলো যে খুব পরিষ্কার করে বলছি যে আমাদের রাজ্যের যারা আজকে বিরোধী দলের আছেন তারা যেভাবে দায়টাকে মানুষের কাছে মানে ছেড়ে দিচ্ছেন, বলছেন মানুষ দায়ী। প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা তো আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও করি সব সময়, যে বিল্ডিং ভেঙে পড়ে তৃণমূল বলে মানুষ দায়ী, অমুক করেছে মানুষ দায়ী। মানে এই যে রাজনৈতিক নেতাদের যে মানুষকে দায়ী করা, তাদেরকে ভোট দিয়ে আমরা প্রশাসনে বসাই যে ভাই সুচারুভাবে প্রশাসন চালাও, আর তারা মানুষকে দায়ী। আমি কতগুলো জিনিস না, মানে এটা শুধু হিন্দুদের হচ্ছে বলে এইভাবে দাগিয়ে দেওয়া সম্ভব। আপনি রাজনৈতিক ব্যর্থতা সফলতার কথা বলছেন, 50 কোটি মানুষের মধ্যে 50 জন মারা গেছে, অনেক বড় ব্যাপার, কিন্তু কুম্ভের ইতিহাসে এটা প্রথমবার নয়। তখনও অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল হবে না, সংখ্যাটা আপনি গ্র্যাজুয়ালি কতটা কমেছে। তোমরা তো জওহরলালকে ফলো করো না, জওহরলাল যা করেছেন তা তোমরা করবে কেন? না আমি বলছি আপনি যদি সংখ্যাগুলো দেখেন সেই সংখ্যার অনুপাতে আপনি যদি এবারের কুম্ভকে মেলাতে যান কখনোই এক নয়। আমি হিন্দু মুসলিমের ব্যাপার নেই, যারা মারা গেছেন তারাও হিন্দু। আমি বলছি আপনারা এত তো অব্যবস্থার কথা বলছেন, আপনারা যারা, আমি রচনা ব্যানার্জির ব্যবস্থার কথা আমি ধরছি না, আপনারা যারা গেছেন কুম্ভে এরকম আপনারা কয়েকশো মানুষের ইন্টারভিউ করে দেখান যে তারা সকলে অব্যবস্থার কথা বলছে। আমরা কি করছি? প্রদীপের নিচের অন্ধকারটাকে আপনি বড় করছেন। আপনি কখনো অসফল হলে কি আপনি সেই কাজটা ছেড়ে দিয়েছেন? আপনি কোথাও যদি ব্যর্থ হয়ে যান আপনি তো সেই কাজটা ছেড়ে দেন। আপনি যখন ছাড়েননি, আপনি যখন ছাড়েননি তাহলে লোককে ছাড়ার কথা বলতে আপনি কোথাও ব্যর্থ হয়ে যান, আপনি ছাড়েন আপনাকে বাঁচাতে অনির্বাণ এই তর্কে মানুষগুলো জীবন ফিরে আসবে না। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। সুভাষ ঘোষ যা লিখছেন, কুম্ভ নিয়ে প্রচারের উন্মাদনার তুলনায় ব্যবস্থা অপ্রতুল। সত্যেন্দ্র কর্মকার লিখছেন, আরও কত মানুষের প্রাণ গেলে কুম্ভকর্ণের ঘুম ভাঙবে।
অমর ধর লিখছেন, আজকাল এসি কামরাতেও জেনারেলের যাত্রীরা প্রবেশ করছে স্রেফ রেলের অব্যবস্থার কারণে। শেখ শামীম লিখছেন, কুম্ভ মেলার পর রেল দুই ক্ষেত্রেই প্রশাসনের চরম ব্যর্থতা স্পষ্ট। সুকান্ত বন্দ্যোপাধ্যায় লিখছেন, সবাই প্রচারে নজর দিয়েছে, ভিড় সামলানোর ব্যবস্থার দিকে কারুর নজর ছিল না। কিন্তু এই অনুষ্ঠানের পরবর্তী যে টেলিকাস্ট রাতে, তার মধ্যে দুটো জিনিস আমি যোগ করব, আমি এখনই বলে রাখছি। এক হচ্ছে রেলের তথ্য গোপনের একেবারে সময় ধরে ধরে প্রতিবেদন, কোন সময় রেল কি বলেছে এবং আসলে কি হয়েছে। এবং পাশাপাশি সজলকে ধন্যবাদ, যেটা উল্লেখ করেছে যে জওহরলাল নেহরুর সময় যখন এই ঘটনা ঘটেছিল তখন আনন্দবাজার পত্রিকার কি ভূমিকা ছিল এবং সেই নিয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন সংবাদ মাধ্যমের ওপর চাপের বিষয়। হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেছে, ভিড়ের চাপে কেউ অজ্ঞান হয়ে গেছেন, পদপিষ্টের ঘটনা গুজব। পরিস্থিতি এখন ঠিক আছে। কখনো নর্দার্ন রেলওয়ে কর্তৃপক্ষ তো কখনো খোদ রেলমন্ত্রী। শনিবার নয়াদিল্লি স্টেশনে ভয়ঙ্কর ঘটনার পর এই ছিল রেলের প্রাথমিক প্রতিক্রিয়া। এমনকি মৃত্যুর কথা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেও 8 ঘন্টার মধ্যে তা এডিট করে দিতে হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে। আর এই কারণেই নানা মহলে প্রশ্ন উঠছে, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর মতোই কি নয়াদিল্লি স্টেশনে শনিবার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ধামাচাপা দিতে চেয়েছিল রেল ও প্রশাসন? চূড়ান্ত অব্যবস্থা রেলের, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো গুজব বলে। লেফটেন্যান্ট গভর্নর যখন জানালেন টুইট করে, তারপর তাকে সেই টুইট উইথড্র করতে হলো। মৃত্যু, অপদার্থতা, তারপর স্বীকার না করা, ওর উচিত ছিল রিজাইন করা। এটা ঠিক কুম্ভ মেলার মতন, আগুন লাগছে, মানুষ মারা যাচ্ছে, তারপর ধামাচাপা দেবার চেষ্টা। শনিবার রাত 9:20 থেকে রাত 10টার মধ্যে চূড়ান্ত হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে যায় নয়াদিল্লি স্টেশনে। কিন্তু প্রথমে উত্তর রেলের তরফে দাবি করা হয় নয়াদিল্লি রেল স্টেশনে কোনো ধরনের পদপিষ্টের ঘটনা ঘটেনি, এটা গুজব। আরও বলা হয় হঠাৎ করে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় কিছু মানুষ অজ্ঞান হয়ে যান, যা থেকে পদপিষ্ট হওয়ার গুজব ছড়ায়। এর ফলে বাকি যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। রাত 11:36-এ খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে দাবি করেন নয়াদিল্লি স্টেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দিল্লি পুলিশ ও আরপিএফ পৌঁছেছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে তখনও পদপিষ্ট হয়ে মৃত্যুর কোনো কথাই বলা হয়নি। মৃত্যুর বিষয়টি প্রথম পোস্ট করেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। রাত 11:55 এক্স করে তিনি বলেন, নয়াদিল্লি রেল স্টেশনে মৃত্যু ও গুরুতর আহত হওয়ার একটি মর্মান্তিক ও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে বদলে যায় উপরাজ্যপালের বিবৃতি। নিজের পোস্ট এডিট করে ও মৃত্যুর কথা সরিয়ে দিয়ে বিকে সাক্সেনা লেখেন, দিল্লি স্টেশনে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আর এই কারণেই প্রশ্ন উঠছে, তাহলে কি কিছু লুকোনোর চেষ্টা হয়েছিল? दिल्ली के उपराज्यपाल ने ट्वीट करके ये मौतों पर खेद व्यक्त किया तो उनसे ट्वीट एडिट कराया गया। इस सरकार को यह चिंता नहीं है कि इन मौतों को कैसे रोका जाए। इस सरकार की सबसे प्रमुख चिंता यह है कि इन मौतों की खबरों को कैसे रोका जाए। 28 জানুয়ারি মঙ্গলবার মৌনী অমাবস্যার রাতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটে। কিন্তু প্রথমে মৃতের কোনো সংখ্যাই জানায়নি প্রশাসন। দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর যোগী প্রশাসন জানায় 30 জনের মৃত্যু হয়েছে। वो वहाँ पर जिन लोगों की जान गई उनकी गिनती नहीं दे पा रहे हैं। सबसे ज्यादा कंटामिनेटेड वाटर इस वक्त कहाँ है? कुंभ में है। उसके लिए कोई सफाई नहीं दे रहे और पूरा आई वॉश किया जा रहा है। এবার নয়াদিল্লি স্টেশনের ঘটনাতে উঠল সেই ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। কুম্ভ স্নানকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে, মানুষ উদ্বেল হয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন ট্রেনের উপরে। আজকে যে শহরের ক্যাপাসিটি 90 লক্ষ, সেখানে প্রায় 40 কোটি মানুষ পৌঁছে গেছে। স্বাভাবিকভাবেই সেগুলো ছড়িয়ে পড়ছে বিভিন্ন রেল স্টেশনে এবং যা ঘটছে তার থেকে বেশি ঘটনা হচ্ছে। একের পর এক ঘটনা ঘটছে আর ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠছে সমান তালে। দীপক ঘোষ, সুদীপ্ত আচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।